তো নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আমি রিতম। তো আজকে ভদ্রেশ্বরের একটা মারাত্মক ভৌতিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো গল্পটা আমাকে আমার এক দাদা শেয়ার করেছে। দাদা যেইভাবে গল্পটা বলেছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরছি। আমার নাম সৈকত, আমার বাড়ি ভদ্রেশ্বর। আমি কলকাতা পুলিশে চাকরি করি। আমার বাড়িতে মা, বাবা, আমার ওয়াইফ আর আমার একমাত্র মেয়ে ছাড়া কেউ থাকে না। 2017-র দিকে আমি নিজের টাকায় একটা বাড়ি তৈরি করি। বাড়িটা শেষ হবে 2017-র লাস্টের দিকে। হঠাৎ একটা পাড়ার লোক দৌড়াতে দৌড়াতে আমার বাড়িতে আসে। এসে আমাকে খোঁজ দেয় আমার বাবা নাকি বাজার থেকে আসার সময় রাস্তায় পড়ে গেছে। 2-3 জন ধরে বসিয়ে জল দিয়েছে। আমি বাইক নিয়ে তখনই বেরিয়ে যাই। গিয়ে দেখি বাবার খুব শরীর খারাপ, স্ট্রোক হয়েছিল আমার বাবার। সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাই। হসপিটাল থেকে বলে একটু দেরি করে ফেলেছেন, এনাকে তাড়াতাড়ি নার্সিংহোমে নিয়ে যান। আমি দেরি না করে নার্সিংহোমে নিয়ে যাই। নার্সিংহোমে ভর্তি নেয় বাবাকে, 3-4 দিন রাখে। তারপরে বাবাকে দেখতে যাই। আমি দেখতে গিয়ে কথা বলি। বাবা আমাকে বলে, তোর বাড়ি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি মরবো না। আমি আবার রেগে গিয়ে বলি, এসব কি কথা, বাড়ি কেন, তুমি এখনও অনেক বছর বাঁচবে। তো এই নিয়ে আমরা কথাবার্তা বলি। পরের দিন বাবাকে ছেড়ে দেবে। তো বাবার কিছু জিনিস কিনি এবং নতুন একটা জামাও কিনি। বাবা আমার থেকে চেয়েছিল যে একটা নতুন জামা পরবে। তো ঠিক আছে, নতুন জামা কিনে বাবাকে আনতে যাব। ঠিক 11টা বাজে আমার কাছে একটা ফোন ঢোকে নার্সিংহোম থেকে, আপনি তাড়াতাড়ি নার্সিংহোমে চলে আসুন। আমি খুব ভয় পেয়ে যাই। নার্সিংহোমে গিয়ে যেটা শুনি খুবই অবাক হই, বাবা আর নেই। মানে যেই মানুষটা আমার সাথে কাল অবধি কথা বলল সে আজ নেই। আমার চোখের সামনে অন্ধকার ছেয়ে যায়। বাড়িতে একটা কষ্টের দিক ছেয়ে আসে। পাড়ার সবাই দেখতে আসে বাবার বডি। আমি কান্নায় ভেঙে পড়ি, মা কান্নায় ভেঙে পড়ে, আমার ওয়াইফ কান্নায় ভেঙে পড়ে, এবং কি আমার একমাত্র মেয়ে সেও কান্নায় ভেঙে পড়ে। বাবা মরে যাওয়ার পরে আমরা পোড়াতে যাই ওনাকে। পুড়িয়ে আসার পরে যেগুলো ঘটে আমি লাইফে ভুলবো না। প্রথমত আমরা ফিল করতে থাকি একটা এন্টিটি। মানে আমরা বাড়িতে তখন 3 জন থাকতাম। আমার মেয়ে পড়তে যেত, ঘরের মধ্যে আমি, মা আর আমার ওয়াইফ থাকতাম। কিন্তু আমরা ফিল করতাম আরেকজনও কেউ আছে, সে আমাদের সাথেই বসে আছে। মানে একটা ফিল হয় না, যখন তোমরা গল্প করবে আরেকজন যখন তোমাদের আশপাশ দিয়ে ঘুরবে তোমাদের ফিল হবে যে না, ঘরে আরেকজন কেউ আছে। আমরা যেই টাইমে বাবা বাজার থেকে ফিরতো, আমাদের বাজারে একটা দোকান ছিল, যখন বাবা ফিরতো সেই টাইমে গেটে একটা ঠাক করে আওয়াজ হতো। মানে কেউ গেটটা খুলে ঢুকলো আবার গেটটা বন্ধ করে দিল। তো আমরা এই জিনিসগুলো খুব ফিল করতাম। তারপরে বাবা ওপরের রুমে থাকতেন একা। ঠিক টাইমে আমরা দেখতাম কিছু রাতের বেলা ঠিক কেউ একটা ওপরে উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে। আমাদের কাঠের সিঁড়ি ছিল, তো ওই আওয়াজটা আমরা পেতাম যে কেউ একটা ওপরের রুমে চলে গেল। আর বাবা মরে যাওয়ার পরে আমরা কেউ ওই রুমটা ইউজ করতাম না। আমাদের খুব ভয় লাগতো, মনে হতো বাবা শুয়ে রয়েছে খাটের ওপরে, এমন ফিল হতো। এবার এইটা আমাদের কল্পনা না সত্যি সেটা আজও বুঝিনি। আমার ওয়াইফ একদিন ছাদে কাপড় মেলছিল। আমার ওয়াইফ ফিল করে পেছনে আমার বাবা দাঁড়িয়ে রয়েছে আর ওর দিকে তাকিয়ে আছে। ও ভয়তে প্রচণ্ড জোরে চিৎকার করে আর আমরা উপরে দৌড়ে যাই। গিয়ে দেখি কেউ নেই। আমরা বলি, তুমি বাবাকে হয়তো খুব ভালোবাসতে, সেও তো ফিল করছো। তো আমরা ওকে নিচে নিয়ে আসি। আমার মেয়েকে আমরা খুব দেখে রাখতাম, কিন্তু আমার মেয়ের বয়স তখন ছিল 8 বছর। আমার মেয়ে না সব সময় বলতো, বাবা দাদু না এখানে এসেছিলো আমার সাথে গল্প করেছে, বাবা দাদু না এখানে এসেছিলো আমার সাথে খেলেছে। কিন্তু আমরা তখন ভাবতাম ছোট মানুষ হয়তো দাদুকে মিস করছে, তো আমরা এই নিয়ে বেশি মাথা ঘামাতাম না। কিন্তু বাবার যেদিন শ্রাদ্ধ তার আগের দিন বাড়িতে প্রচণ্ড উৎপাত হয়েছে। আমাদের ঠাকুরমশাই বলেছিল আগে থেকে সব শ্রাদ্ধের জিনিসপত্র এনে রাখতে।
আমরা ঠাকুরমশাইয়ের কথা মতো সব জিনিস এনে রেখে দিই এবং ছাদে যেহেতু শ্রাদ্ধ হবে সব ছাদের মধ্যেই গুছিয়ে রাখি। ওই দিন রাতে মনে হচ্ছে ছাদের মধ্যে প্রচণ্ড কেউ লাফালাফি করছে। যেদিন শ্রাদ্ধ তার আগের দিন রাতে প্রচণ্ড লাফালাফি করছে, কেউ এদিক থেকে এদিক দৌড়াচ্ছে। আমি, মা আর আমার ওয়াইফ প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমার মেয়ে তখন ঘুমাচ্ছে, আমরা ওকে আর ডিস্টার্ব করিনি। আমরা উপরে যে যাব সেই সাহসটা আমাদের কাছে ছিল না, কারণ আমরা জানি এটা কে করছে। এটা প্রচণ্ড লাফালাফি হচ্ছে, মনে হচ্ছে কেউ এই দিক থেকে ওই দিকে দৌড়াচ্ছে, কিছু একটা ফেলছে, ভাঙছে। পরের দিন সকালবেলা আমরা যখন ছাদে যাই, গিয়ে দেখি মাটির যে হাঁড়িগুলো লাগে না, সরা মালসা, সব ভেঙে ফেলেছে। ফলগুলো এক একটা খাওয়া, এক একটা এদিকে পড়ে রয়েছে। আর যে সাদা কাপড় কেউ একদম কুচি কুচি করে কেটে দিয়েছে। আমি প্রচণ্ড অবাক হয়ে যাই যেটা কি হচ্ছে। তো বাড়িতে পরের দিন প্রচণ্ড আত্মীয় স্বজন এসেছিলো বাবার শ্রাদ্ধে, তো মা বলেছে এইসব আলোচনা করতে না। তো ওই দিন শ্রাদ্ধ যাওয়ার পর ওই দিন রাতে, শ্রাদ্ধর রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাবার ঘরে তো শোবো না। এবার আমাদের ঘর একটু শর্ট ছিল, কারণ তখন আমাদের নতুন বাড়ি হয়নি। এবার সব আত্মীয় স্বজন থেকেছে, নিচেও থেকেছে। তো আমার দুই শালি, আমার শাশুড়ি মা, আমার মামি শাশুড়ি আর পিসি শাশুড়ি সবাই ওপরে শোয়। তো বাবার ঘরে, যেখানে বাবা মারা গেছে আর শ্রাদ্ধ ওখানেই হয়েছে, ছাদে শ্রাদ্ধটা হয়েছে, তো বাবার ঘরটাও ছাদে ছিল, তো ওখানেই সবাই শোয় এরা, আর বাদবাকি সবাই নিচে শুই। ঠিক রাত 12টা বাজে আমার বড় শালি নাকি এটা দেখতে পায় আমার বাবা জানলার সাইডে দাঁড়িয়ে রয়েছে, আর পুরো সেম যেমন ওনার বডি আনা হয়েছিল ওরম, দু চোখ বন্ধ, চোখের মধ্যে তুলসী পাতা দেওয়া, মুখের মধ্যে যেগুলো দেয় আর কি ওগুলো দেওয়া, আর তাকিয়ে রয়েছে। আর ওরা ভয়তে চিৎকার করতে পারছে না, ওদের পুরো সারা শরীর মানে ভারী হয়ে গেছে। আমার শাশুড়ি মা, উনি ঠাকুর ভক্ত খুব, উনি গায়ত্রী মন্ত্র বলতে পারছে না। আমার পিসি শাশুড়ি, উনি কৃষ্ণ ভক্ত, উনি কৃষ্ণের নাম নিতে পারছে না। ওদের নাকি পুরো সারা শরীর ভারী হয়ে গেছে। শুধু ওদের সাথে না, সেই রাতে আমি যখন ঘুমাই আমার স্বপ্ন দেখি আমি, আমার বাবা এসে আমাকে বলছে, একটা কাজ কর না, তুই চলে আয়, আমার কাছে চলে আয়। আমি বাবাকে বলি, কি বলছো বাবা, আমার ছোট একটা মেয়ে রয়েছে। বাবা তখন বলে, তাহলে মেয়েকে নিয়ে চলে আয়, তোর বউকেও নিয়ে চলে আয়, আর তোর মাকেও নিয়ে চলে আয়, আমরা একসাথে এখানে সংসার করব। আমার না একদম একা থাকতে ভালো লাগছে না, জানিস তো এখানটা কি অন্ধকার। আমার না খুব কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে আমাকে কেউ বন্ধ করে রেখেছে এখানে। তোরা চলে আয় না, চলে আয়। আমার ঘুমটা তখন ভেঙে যায়। ঘুমটা ভাঙার পরে আমার বড় শালি দৌড়াতে দৌড়াতে এসে গেটের মধ্যে বাড়ি দিতে থাকে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই যে কি হয়েছে, এবং আমার নাম ধরে ডাকতে থাকে। তো আমার ওয়াইফ দরজা খুলতে যায়। আমি এতটাই ভয় পেয়েছিলাম, আমি আমার ওয়াইফকে বলছি দরজা খুলবে না, আগে 3বার ডাকবে তবে দরজা খুলবে। তো 3-4বার ডাকার পরে দরজাটা খোলে, আর আমি দেখি অত বড় একটা মেয়ে কাঁদছে হাউ করে। তো পরের দিন সকালে আমার মামি শাশুড়ি, পিসি শাশুড়ি, এমনকি আমার শাশুড়ি মা, 3জন যে যার বাড়ি চলে যায়। ওদের শরীর দেখে বোঝা যাচ্ছে ওদের শরীর একদম ঠিক না, চোখের তলায় কালি পড়ে গেছে, সারা রাত ঘুমায়নি, এবং বোঝা যাচ্ছে ওদের শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো শ্রাদ্ধের দিন কোনো রকম কেটে গেল, পরের দিন কেটে গেল। তারপর থেকে শুরু হলো অন্য রকম ব্যাপার। আমি ডিউটিতে বাইরে থাকতাম, মা নিচের রুমে থাকতো, আমার বউ 2nd ফ্লোরে থাকতো, আর 3rd যে ফ্লোরটা ওটাতে বাবা থাকতো। আর আমরা 2nd যে বাড়িটা করছি ওটা তখনও কমপ্লিট হয়নি, তো বাড়িতে কাজ চলছে। আমার ওয়াইফ নাকি বাড়ির কোনো কাজ করতো না। মায়ের সাথে আমার ওয়াইফের খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু বাবার শ্রাদ্ধের পর থেকে আমি 2-3 মাস, 1 মাস থাকতাম, তো 1 মাস থাকতাম না, কারণ আমার ডিউটি পড়তো এদিক ওদিকে, তো আমাকে যেতে হতো সেই ডিউটির জন্য। আমি 2 মাস পরে এসে শুনি, মানে 1 মাস আমি বাড়িতে ছিলাম,
কিন্তু আমি ডিউটি বাড়ি থেকে করি। আর 1 মাস আমি টানা বাড়িতে ছিলামই না। আমার একটা জায়গায় ডিউটি পড়ে, আমি সেখানে ডিউটি দিতে গেছিলাম। ডিউটি থেকে ফিরে আমি যেটা শুনি, পরিস্থিতি পুরো চেঞ্জ। আমার মা আর আমার ওয়াইফের মধ্যে একটা ফ্রেন্ডশিপ ছিল, পুরো নষ্ট হয়ে গেছে। মা বউয়ের নামে বলছে, বউ বলছে না, বউ কিছুই বলছে না কারো নামে। মা বলছে যে তোর বউ সারাদিন কাজ করে না, স্নান করে না, বলতে গেলে আমার উপর খিচিয়ে ওঠে। তো আমি আমার মেয়েকে জিজ্ঞেস করি, মেয়েও তাই বলে, এ মা স্নান করে না, সারাদিন একা দাদুর ঘরে নাকি শুয়ে থাকে গিয়ে। আমি খুব অবাক হয়ে যাই, কারণ আমার বউ বাবা মরে যাওয়ার পর থেকে কোনো দিনও ওই রুমে যাইনি, প্রচণ্ড ভয় পেত। আমি ওপরে গেলাম, গিয়ে দেখি 2nd ফ্লোরে আমার বউ নেই, এবং 3rd ফ্লোরে ছাদের রুমে, বাবার রুমে গিয়ে দেখি আমার বউ শুয়ে আছে এবং কার সাথে যেন একটা বিড়বিড় বিড়বিড় করছে। আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে, কে কে কে? আমি বলি, কী হলো, চমকে উঠলে কেন? আমি এসছি, কী হয়েছে কি? বলছে না না ঠিক আছে চলো। আমি যেটা লক্ষ্য করি, সব কিছু নর্মাল, কোনো এরকম অসুবিধা নেই। আমাকে খেতে দিল। তারপরে আমি যখন আমার ওয়াইফের সাথে কথা বলবো এটা নিয়ে যে কী অসুবিধা হয়েছে, আমি আমার ওয়াইফকে খুঁজে পাই না। 5 মিনিট পর পরই আমার ওয়াইফ নেই, কোথায়? বাবার রুমে। কি করছে না করছে কিচ্ছু বুঝতে পারছি না। ওই দিন রাতের বেলা আমি ঘুমাচ্ছি, ঠিক 2টো থেকে 3টে বাজে। আমি ওই পাশে হাত দিয়ে দেখি আমার ওয়াইফ নেই, মেয়ে ঘুমাচ্ছে। আমার কেরম একটা সন্দেহ হলো, আমার বুকটা ধুকপুক ধুকপুক করছিল, মানে হার্টবিট একদম বেড়ে গেছে। আমি যেটা ভাবছি তাহলে কি সেটা, ওপরের রুম থেকে আওয়াজ হচ্ছে, খুব মানে কেউ লাফাচ্ছে। আমি খুব ভয় পেয়ে যাই, কোনো রকম পা টিপে টিপে ওপরে যাই, গিয়ে দেখি আমার বউ পুরো ছাদে হামাগুড়ি খাচ্ছে বাচ্চাদের মতো। আমি প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে বলি, কি হয়েছে, কি হয়েছে তোমার? ও চমকে ওঠে, বাচ্চাদের মতো হামাগুড়ি দিতে দিতে ছাদের এক কোণায় চলে যায়, আর কেরম একটা করছে, মানে চোখ মুখ লাল, অন্যরকম ফিল লাগছে। আমি ওকে ধরে নিচে নিয়ে যাই, ওকে জিজ্ঞেস করি তোমার কি অসুবিধা হচ্ছে। ও আমায় কিছু বলে না। তো এরমভাবে দিন চলছিল। তো আমার মনে হয় বাড়িতে আরও একজন আমাদের সাথে আছে, আমাদের সাথে থাকছে, আমাদের সাথে বসবাস করছে, কিন্তু সেটা কে আমি বুঝতে পারছি না। কারণ আমি ফিল করছি, আমরা যখন টিভি দেখি, আমার ওয়াইফকে আমি নজরে রেখেছি, আমার ওয়াইফকে আমি ওপরে দিতে মানে যেতে দিই না। ওয়াইফকে স্নানের জন্য জোর করে স্নান করাই, ওকে ঠাকুর পুজো দিই, এবং কি আমাদের এখানে একটা হনুমান মন্দির আছে, সেখানেও নিয়ে যাই। আর 1টা মাস পরে সব কিছু আস্তে আস্তে নর্মাল হয়। কিন্তু আমি ফিল করতে থাকি কেউ একটা প্রচণ্ড চাইছে যে আমার ওয়াইফ ওপরে যাক। কোনো না কোনো কেউ এসে বলছে একটু ওপরে যাবে গো, ওপরে গিয়ে আমাদের ঘুড়ি আটকেছে, কটা বাচ্চা এসে বলছে ঘুড়ি আটকেছে, এনে দেবে। কিন্তু ওটা কিন্তু আমায় বলছে না, বলছে কাকে? আমার ওয়াইফকে। আমার ওয়াইফ সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এমনি টাইমে যদি হতো না, আমার ওয়াইফ বলতো যে তুমি যাও, কিন্তু ও যাওয়ার জন্য খুব এক্সাইটেড। আমি বলছি যে না থাক, আমি যাচ্ছি। তারপরে মা গিয়ে বলছে এটা মেলে দিয়ে আসতে ওকে, তখন আমি পেছন যাচ্ছি। মানে আমার ওয়াইফকে যেহেতু কেউ টার্গেট করছে আমি বুঝে গেছি। সেই টাইমে আমার স্বপ্ন আরেকটা আসে। সেই দিনের পরে 4-5 মাস এরমভাবে কাটার পরে আমার স্বপ্নে আবার বাবা আসে, এসে বলে কি শুরু করেছিস তুই, নিজেও যাবি না, কাউকে যেতে দিবি না নাকি? আমি বলি মানে কি বলছো তুমি? তোর ওয়াইফকে আমি নিয়ে যাব তোর বউকে, ওখানে গিয়ে আমার হাত পা টিপে দেবে, আমার খেয়াল রাখবে, ও আমার মেয়ের মতো হয়। আমি বলি বাবা তুমি এগুলো কেন করছো, আমাদের থাকতে দাও শান্তিতে। বাবা বলে চুপ, একদম চুপ, বেশি কথা বলবি না, ওকে আমার কাছে দিয়ে দে। আমার ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি এখানে একজন পুরোহিত থাকে, তাকে ডাকি এবং সব বলি যে এই হচ্ছে, মানে উনি আমাদের বাড়ির সব কাজ করে, এবং কি আমাদের যে বাড়ি হয়েছে নতুন, সেখানে গৃহপ্রবেশটাও উনি করেছে। উনি বলে দেখো তোমার বাবা মরার ইচ্ছা ছিল না, তো উনি মরে গেছে, আর ওনার একটা দোষ পেয়েছিল, তো সেহেতু উনি এই বাড়িতেই রয়েছে। তো আমি উপায় বলি, তো আমাদের বাড়িতে একটা কীর্তন দেওয়া হয়, আর উনি একটা পুজো করে বাড়িতে। তারপর থেকে
এই যে আমার ওয়াইফের এগুলো আস্তে 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 নর্মাল হয়। আমার ওয়াইফকে প্রত্যেক দিন বলেছে শিবের মাথায় একটা করে ফুল দিতে, জল দিতে, এগুলো আমার ওয়াইফ করে। এবং আরও কিছু বলে গেছিলো কৃষ্ণর কিছু করতে, সেগুলোও করে। তো এগুলো আস্তে আস্তে কমে। কিন্তু আমি যখন নতুন বাড়ি নিই, নতুন বাড়িতেও সেম জিনিস শুরু হয়। মনে হচ্ছে কেউ সিঁড়ি থেকে উঠছে, কেউ একজন হামাগুড়ি দিয়ে বেরিয়ে গেল, মানে এগুলো খুব ফিল হতো। তারপরে বাড়িতেও সেম আমরা পুজো দিই, দেওয়ার পরে এগুলো ঠিক হয়। কিন্তু এখনও না, আমার বাবার রুমটা, এখন তো আমরা পুনরো বাড়িতে বেশি যাই না, কিন্তু আমাদের এই জিনিসটা ফিল হয় যে আমাদের পুরনো বাড়িতে কেউ না কেউ থাকছে। এবং কি আমাদের পুরনো বাড়ির পাশে যারা রয়েছে তারাও এটা ফিল করে যে পুরনো বাড়িতে কেউ একজন লুঙ্গি পরে যাচ্ছে, পুরো বাবার মতো সাদা চুল, একদম দাড়ি গোঁফ নিয়ে কেউ একটা বসে রয়েছে। এবং রাতের বেলা বাবার রুমে নাকি লাইট জ্বলে, যেটা অবাক। একদিন আমি দেখতেও গেছি, কিন্তু সেই টাইমে জ্বলছিল না। সো এই ছিল গল্প। আর হ্যাঁ, ইমেলটা দিয়ে দিলাম ডিসক্রিপশনে, তোমরা ওখান থেকে গিয়ে আমাকে গল্প পাঠাতে পারো তোমাদের লাইফে যদি এরকম সত্যি ঘটনা ঘটে থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের জন্য এইটুকু, টাটা।